ইরানে ফের হামলার পরিকল্পনা নেতানিয়াহুর, চান ট্রাম্পের পরামর্শ। গাজায় যুদ্ধবিরতি মেনে চলতে মধ্যস্থতাকারী 4 দেশের আহ্বান। দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত 10, আহত বেশ কয়েকজন। হামলাকারীদের ধরতে পুলিশের অভিযান। ইমরান খানের 17 বছর কারাদণ্ডে পাকিস্তানি যুদ্ধ প্রতিক্রিয়া, নির্যাতনের কৌশল অভিযোগ ছেলের। স্বাগত আপনাদের সবাইকে গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনাম দেখছিলেন। ইরানে ফের হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। এই নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শলা পরামর্শ করতে শিগগিরই যুক্তরাষ্ট্র সফরে যাবেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের অভিযোগ, ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় জোরদার করছে, এমন তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনবিসি নিউজ। তবে বরাবরের মতো নিজেদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে দাবি করেছে তেহরান। তথ্য বলছে বছরে প্রায় 3000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন করতে পারে ইরান। এটি ইসরায়েলের কাছে এখন সবচেয়ে বড় হুমকির বিষয়। যদিও ইরানের দাবি তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি কেবল বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য পরিচালিত হচ্ছে। তবে খামেনির দেশের এমন দাবি মানতে নারাজ নেতানিয়াহু প্রশাসন। ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনরায় জোরদার করছে বলে শঙ্কা ইসরায়েলের। এটিকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা হিসেবেও দেখছে ইসরায়েল। এই অজুহাতে ইরানে ফের হামলার কথা ভাবছে নেতানিয়াহু সরকার। Kidnapping scores of women, children and elderly, even Holocaust survivors. এই লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শলা পরামর্শের জন্য শিগগিরই ওয়াশিংটন যাচ্ছেন নেতানিয়াহু। 2 নেতা 29 ডিসেম্বর ফ্লোরিডায় সাক্ষাৎ করবেন, এমন তথ্যই জানিয়েছে এনবিসি নিউজ। ওই বৈঠকে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে তাদের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরবেন, সতর্ক করবেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সম্প্রসারণ ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলিকেও ঝুঁকির মধ্যে ফেলবে। ফলে 2025-এর শেষ ভাগেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। চলতি বছরের জুনে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও তেল আবিব ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। আসমাতুলি, নিউজ 24। ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় গাজায় সংযমের আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারী 4 দেশ, যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এবং তুরস্ক। শনিবার যুক্তরাষ্ট্রের মায়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত উইটকফের সঙ্গে 4 দেশের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে এই আহ্বান জানান। আর সেখানে গাজায় 10 অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপ পর্যালোচনা করে যৌথ বিবৃতি দেন তারা। বিবৃতিতে যুদ্ধবিরতির প্রথম ধাপে কিছু অগ্রগতির কথা উল্লেখ করা হয়েছে। আর সেখানে মানবিক সহায়তা বৃদ্ধি, জিম্মিদের মরদেহ ফেরত, আংশিক সেনা প্রত্যাহার এবং সহিংসতা হ্রাস সহ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে 10 জন নিহত হয়েছেন, আর এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। শনিবার জোহান্সবার্গের বেকার্সডেলে একটি পানশালায় বন্দুকধারীরা এই হামলা চালায়। পুলিশ জানায় অন্তত 12 জন বন্দুকধারী হঠাৎই রাস্তায় এলোপাথারি গুলি ছুটতে থাকে, এমনকি পালিয়ে যাওয়ার সময়ও গুলি চালায় তারা। আর এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার কারণ এখনও জানা যায়নি, তবে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দেশটিতে চলতি মাসে দ্বিতীয় হামলার ঘটনা এটি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 17 বছরের কারাদণ্ডের রায়ে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন অনেকে, যদিও ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন ইমরানের আইনজীবী। এদিকে ইমরান খানকে নির্যাতন করতেই কারাদণ্ডের কৌশল নেওয়া হচ্ছে অভিযোগ তার ছেলের। তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। জানিয়ে প্রতিক্রিয়া জানান দেশটির সাধারণ মানুষ। এমন রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন অনেকে। একতরফা রায় আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। ইমরান খানের আগের প্রধানমন্ত্রীরাও সরকারি ভান্ডার থেকে উপহার নিয়েছিলেন, অথচ নির্দোষ ইমরান খান ও তার স্ত্রীকে কারারুদ্ধ করা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, তার প্রতি এই অবিচার করবেন না। সরকারি প্রতিহিংসামূলক কর্মকাণ্ডকে সমর্থন না করার কথা জানায় দেশটির জামাতে ইসলামী পার্টি।
जमात इस्लामी ये समझती है कि ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বল প্রয়োগ ও রাজনৈতিক মামলার মাধ্যমে সাজা প্রদান কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়। जबर के जरिए से তবে উচ্চ আদালতে ন্যায্য বিচার পাবেন বলে আশাবাদী ইমরান খানের আইনজীবী সালমান সফদার। এদিকে কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের ছেলে কাশিম ও সুলাইমান অভিযোগ করেন, তাকে কারাগারের সম্পূর্ণ আলাদা রাখা হচ্ছে, একে স্পষ্ট নির্যাতনের কৌশল বলেও আখ্যা দেন তারা। আফরিন মৌ, নিউজ 24। গ্রিসের গাফদোস উপকূলে একটি মাছ ধরার নৌকা থেকে 45 জন অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। সাম্প্রতিক মাসগুলোর মধ্যে এটি অন্যতম বৃহৎ উদ্ধার বলে জানা গেছে। আর উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে মিশর, সুদান এবং বাংলাদেশি নাগরিকও রয়েছেন, এমন তথ্য জানিয়েছে কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম। আর এই পরিস্থিতিতে এ মাসের শুরুতে অবৈধ অভিবাসন রোধে কঠোর নীতি অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন, যার মধ্যে রয়েছে বিতর্কিত রিটার্ন হাব ব্যবস্থা। নারী চিকিৎসকের হিজাব টেনে নামানোর ঘটনায় তোপের মুখে পড়েছেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তার বিরুদ্ধে পাকিস্তানেও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। আর এমন ঘটনায় চরম আপত্তিকর এবং মন্তব্য করেছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। সম্প্রতি ভারতের বিহার রাজ্যে এক অনুষ্ঠানে নবনিযুক্ত আয়ুষ চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তবে বিপত্তি বাধে এক মুসলিম নারীর হিজাব টেনে নামানোর পর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হাতে একটি নথি নিয়ে কয়েকজন কর্মকর্তার পাশে দাঁড়িয়ে নীতিশ কুমার ওই চিকিৎসকের পোশাকের দিকে ইশারা করেন এবং তাকে সেটি খুলতে বলেন। ওই নারীর প্রতিক্রিয়া জানানোর আগেই নীতিশ কুমার হাত বাড়িয়ে তার নিকাব টেনে নামান। এর পরপরই দেশজুড়ে ছড়িয়ে পড়ে ক্ষোভ। নারীদের অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে কলকাতায়। একে নারীর মর্যাদা ও ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে বিরোধী দলগুলো। ক্ষোভ ছড়িয়ে পড়েছে পাকিস্তানেও। নীতিশের এমন কর্মকাণ্ড অত্যন্ত আপত্তিকর অভিযোগ ইসলামাবাদের। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন আদ্রাবি বলেন, এতে ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, বিদায় নিচ্ছি গ্লোবাল টাইমের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ সবাইকে।